শেখ হাসিনা যখন বিমানে উঠতে যাচ্ছিলেন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসার জন্য, তখন সেনাপ্রধান নাকি হাসিনাকে ফোন করে বলেছিলেন, স্যার আপনি আমার উপর ভরসা রাখতে পারলেন না। এই কথা যদি সত্যি হয়, মানে মবের হাত থেকে হাসিনা প্রাণ বাঁচানোর জন্য যখন ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তখন যদি সেনাপ্রধান হাসিনাকে ফোনে বলে থাকেন যে আমার উপর আস্থা রাখতে পারলেন না স্যার, তাহলে তার এই ফোন অনেক প্রশ্নের জন্ম দেয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন দিচ্ছেন, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সেই ফোন ধরছেন না, রিসিভ করছেন না, অ্যাভয়েড করছেন। এদিকে শাহবাগে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ভয়ানক সংঘর্ষ, উত্তল পুরো ঢাকা শহর। দীর্ঘ 1 বছর পর আগের রূপে ফিরেছে পুলিশ। শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি, পাখির মতো মারছে ছাত্রদের। এবার খেপে গিয়ে ডক্টর ইউনূসের ডেডলাইন ঘোষণা দিল শিক্ষার্থীরা। যমুনা ঘেরাও এবং ভাঙচুর করা হলো। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস গত 1 বছরের যে কবারই দেশের বাইরে গেছেন, প্রত্যেকটি জায়গায় একটা করে কেলেঙ্কারি ঘটনা ঘটেছে। সেটা তো পালাতে হবে, কোথায় যাবে? লন্ডনে তো বেরোতে পারলো না, নিউ ইয়র্কে এই অবস্থা, ফ্রান্সে ধাওয়া খেলো কয়দিন আগে দেখলাম। এই জন্য পাকিস্তানের সঙ্গে চুক্তিটা করছে, ভাই ভিসা নেওয়ার সময় পাবো না, তুমি ভিসাহীন চুক্তিটা করো, কারণ যে কোনো সময় আমার দৌড় দেওয়া লাগতে পারে, দৌড় দিলে আমি তোমার দেশে ঢোকার সময় আবার বর্ডারে যেন কেউ না বলে ভিসা কই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বুয়েট শিক্ষার্থীদের যে বিশাল মিছিল, সেই মিছিলটি কিন্তু ধীরে ধীরে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। অবরোধ করা হয়েছে শাহবাগ মোড়, বন্ধ যান চলাচল। শাহবাগ ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা দেখছি পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। পরিস্থিতি কিন্তু একেবারে কিন্তু গত পরশুদিনও আমরা হাসনাতের বক্তব্যটা শুনছিলাম। হাসনাত বলতেছিল যে বিচার এবং সংস্কার ছাড়া এই নির্বাচন আসলেই হওয়ার সুযোগ নেই। এমনকি তারা নির্বাচন বিরোধী না, তারা নির্বাচন চায়। একই বক্তব্য দিচ্ছেন সার্জিস থেকে শুরু করে দলটির অন্যান্য নেতারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে, সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই। দর্শক, আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না, আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন দিচ্ছেন, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সেই ফোন ধরছেন না, রিসিভ করছেন না, অ্যাভয়েড করছেন। এরকম ঘটনা কি কল্পনা করতে পারেন? ডোনাল্ড ট্রাম্প ফোন দিচ্ছেন কিন্তু তিনি ধরছেন না। ডোনাল্ড ট্রাম্পের কথা বাদ দিই, যার সঙ্গে এখন সম্পর্ক খুবই খারাপ সেই ভারত, নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে ফোন দিচ্ছেন কিন্তু প্রফেসর ইউনূস ধরছেন না। এরকম ঘটনা কি ঘটতে পারে? ঘটার সম্ভাবনা রয়েছে? সেই সম্ভাবনাও নেই। কিন্তু যদি এমন হয় ডোনাল্ড ট্রাম্প ফোন দিচ্ছেন কিন্তু নরেন্দ্র মোদী ধরছেন না, এবং সেটা যদি সত্যি হয়, তাহলে আপনি কি বলবেন? এবং সেই সত্য ঘটনাটা এবার জার্মান এবং জাপানের 2টা গণমাধ্যম ফাঁস করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ফোন দিচ্ছেন, নরেন্দ্র মোদী ফোন ধরছেন না। তার মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন একেবারে শূন্যের কোটায়। কিন্তু ভয়াবহ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ফোন নরেন্দ্র মোদী না ধরার দুঃসাহস দেখাচ্ছেন। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প সংসদে এবং সংবাদপত্রে সরাসরি নিজের মুখে নরেন্দ্র মোদী সম্পর্কে মন্তব্য করছেন। কি মন্তব্য করলেন, কি বলতে চাইলেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী সম্পর্কে? ডোনাল্ড ট্রাম্প মোদীকে কেন ফোন দিচ্ছেন? প্রশ্নগুলোর সমাধান খুঁজব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডোনাল্ড ট্রাম্প ফোন দিচ্ছেন, মোদী ধরছেন না। এই তথ্য নিশ্চিত করেছে জার্মান এবং জাপানি 2টা গণমাধ্যম। কি বলছে তারা? তারা বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4 বার ফোন করেছিলেন গত কিছুদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 4 বার ফোন দিয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদী একবারও ফোন ধরেননি। জার্মানির একটি সংবাদপত্র সম্প্রতি এই প্রতিবেদন দিয়েছে। একই দাবি করেছে জাপানের আরেকটি সংবাদপত্র। তারা বলছে প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্টকে এড়িয়ে চলছেন, এতে প্রেসিডেন্ট ট্রাম্পের হতাশা খুবই বেড়ে গেছে।
দুই দেশের দুই সংবাদপত্রের এই দাবি কতটা সত্য তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গতকালকে জানতে চাওয়া হয়েছিল। ভারতীয় গণমাধ্যমের সেই প্রশ্নের কোনো উত্তর পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি, প্রশ্নের উত্তর দেয়নি, চুপ থেকেছে। তার মানে নীরবতায় সম্মতির লক্ষণ। মোদি এই কাণ্ড ঘটিয়েছেন। এই কাণ্ড ঘটানোর ফলে কি কি হতে পারে, একটু কাণ্ডটা কি ঘটলো, কারা এই খবরটা ফাঁস করে দিল, সেগুলো একটু পরিষ্কার হয়নি। জার্মানির সংবাদপত্রের নাম ফ্রাঙ্কফুর্টার আলজেমেইন জেইটুঙ্গ, সংক্ষেপে ফাজ। তারা জানিয়েছে শুল্কযুদ্ধের আবহে মোদির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প। গত কয়েক সপ্তাহের মধ্যে তিনি 4 বার ফোন করেছিলেন, কিন্তু মোদি একবারও ফোন ধরেননি। সংবাদপত্রটি এই কথা লিখেছে যে মোদির এই মনোভাব শুধু তার ক্রোধের গভীরতাই নয়, তিনি কতটা সতর্ক পদক্ষেপ নিচ্ছেন তাও বোঝাচ্ছে। এদিকে ফাজ লিখছে, ভারতের কৃষি ও ডেইরি বাজার উন্মুক্ত করার জন্য ট্রাম্প প্রশাসন প্রবল চাপ দিচ্ছে। ফোন না ধরে মোদি তা প্রতিহত করতে চেয়েছেন। পাশাপাশি তিনি এটাও বোঝাতে চেয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারত রাজি নয়। একই ধরনের খবর ছাপিয়েছে জাপানি সংবাদপত্র নিক্কেই এশিয়া। তারা বলছে ফোন না ধরে মোদি বুঝিয়েছেন তিনি ট্রাম্পকে এড়িয়ে যেতে চাইছেন। এই আচরণ ট্রাম্পের হতাশা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে ফাজের একটি কপি শেয়ার করে বার্লিনের গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক থরস্টেন ব্যানার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ফাজের দাবি অনুযায়ী ট্রাম্প সাম্প্রতিক সময়ে মোদির সঙ্গে কথা বলতে 4 বার ফোন করেছিলেন, কিন্তু মোদি ফোন প্রত্যাখ্যান করেছেন। এগুলোই প্রমাণ দেয় যে ঘটনাটা ঘটেছে। কিন্তু ঘটনাটা যখন ঘটলো তখন ট্রাম্প কি করছেন একটু চলুন সেটা বুঝে নেওয়া যাক। ট্রাম্প মন্তব্য করছেন সেটা সংসদে এবং সংবাদপত্রের কাছে যে মোদি অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি, ক্ষোভ প্রকাশ করেছেন। কি বলছেন তিনি? ভারতের প্রধানমন্ত্রীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আখ্যা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন গত মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামের হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল তা শুধু একটি তার ফোন কলের মাধ্যমেই থেমেছিল। যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই কথা জানিয়েছেন। ভারত পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি মোদিকে ফোন করি, তাকে জিজ্ঞেস করি পাকিস্তানের সঙ্গে কি চলছে। আমি তাকে একজন অত্যন্ত ভয়ঙ্কর মানুষ মনে করি। ফোন কলে তার রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরনো, শত শত বছরের শত্রুতার মতো। ট্রাম্প আরও বলেছেন, সেই ফোন কলে তিনি মোদিকে সতর্ক করেছিলেন, আমি বলেছিলাম আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না। আমি যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়াই তাহলে সেটাই আপনাদের পরিণতি হবে। আমি আরও বলেছিলাম আগামীকাল যদি ফোন না করেন এবং সংঘাত না থামান তাহলে শুধু বাণিজ্য চুক্তিই বাতিল করব না, এমন শুল্ক আরোপ করব যাতে আপনাদের মাথা ঘুরে যাবে। অর্থাৎ পেহেলগামের হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধ থামানোর ক্রেডিট আবারও ডোনাল্ড ট্রাম্প চাইলেন এবং নরেন্দ্র মোদীকে তিনি ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আখ্যা দিলেন। যদিও তার এই মধ্যস্থতার ব্যাপার ইতিমধ্যেই ভারত অস্বীকার করেছে। ভারত বলেছে যে কারো মধ্যস্থতায় এই যুদ্ধ থামেনি, এটা ভারত পাকিস্তানের ইন্টারনাল ব্যাপার। ভারত পাকিস্তানই সিদ্ধান্ত নিয়েছে যে তারা যুদ্ধ আপাতত বিরতি দিচ্ছে। এরকম মুহূর্তে কি হতে চলেছে? ডোনাল্ড ট্রাম্প যখন 4 বার ফোন দিয়ে মোদিকে পাচ্ছেন না, ঠিক তখন তিনি মোদিকে ভয়ঙ্কর মানুষ হিসেবে সাংবাদিকদের সামনে বলছেন। তার মানে মোদির সঙ্গে কি তিনি আবার পুরনো দোস্তি জোড়া লাগাতে চাইছেন, নাকি সম্পর্ক আরও তিক্ততার দিকে যাচ্ছে? জোড়া লাগানোর কারণ রয়েছে, কারণ ভারত চীন এবং রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছে। এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য ভয়ঙ্কর একটা বার্তা। সেই বার্তা ঠেকানোর জন্য যে কোনো কৌশল ডোনাল্ড ট্রাম্প যে নিতে পারেন সেটা সহজেই বোঝা যায়, এবং সেই কৌশলের একটা ছিল মোদিকে পরপর 4 বার ফোন দেয়া। কিন্তু মোদি কি সত্যিই ফোন ধরবেন না? ফোন না ধরেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবেন? গত পরশুদিনও আমরা হাসনাতের বক্তব্যটা শুনছিলাম। হাসনাত বলতেছিল যে বিচার এবং সংস্কার ছাড়া এই নির্বাচন আসলেই হওয়ার সুযোগ নেই। এমনকি তারা নির্বাচন বিরোধী না, তারা নির্বাচন চায়। একই বক্তব্য দিচ্ছেন সার্জিস থেকে শুরু করে দলটির অন্যান্য নেতারা। আর নাসিরউদ্দিন পাটোয়ারি তো সরাসরি
যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, অপরদিকে জামাতও কিন্তু পিআর ইস্যুতে নির্বাচন নিয়ে নানান ধরনের আলটিমেটাম সরকারকে দিচ্ছে, কিন্তু সবাইকে অবাক করে, সবাইকে মুখ বন্ধ করে দিয়ে আজকে ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। সেটা হচ্ছে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে রোডম্যাপ আছে, সেই রোডম্যাপের খসড়া এটা প্রকাশিত হবে আজকে 28শে আগস্ট বৃহস্পতিবার। আর ইতিমধ্যে এই খসড়া অনুমোদন দিয়েছেন নির্বাচন কমিশন অর্থাৎ ইসি। গতকালকে আপনার এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলছেন যে সিইসি এম এ নাসির উদ্দিনের কক্ষ থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, তিনি বলছেন কর্ম পরিকল্পনার সবকিছুই মোটামুটি আপনার চূড়ান্ত অনুমোদন করে দেওয়া হয়েছে, এখন শুধু টাইপিং চলছে। এর আগে গত 30 জুলাই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ যে ইস্যুটা ছিল সেইটারও খসড়া প্রকাশ করেছে ইসি, যেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে 6টি করা হয়েছে, সেই সঙ্গে বাগেরহাট আসন 4টি থেকে কমিয়ে 3টি করা হয়েছে। পরবর্তীতে 10 আগস্টের মধ্যে 83টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে আপনার 1760টি দাবি আপত্তি এখানে ঘটছে। যাই হোক, এখন এই অবস্থায় আমরা যখন দেখছি আমাদের এনসিপির টিম তারা আপনার এই মুহূর্তে চীনে সফররত আছে, কয়েকদিন আগে অন্য দেশে গিয়েছে, একের পর এক বিভিন্ন দেশে তারা যাচ্ছে। নাহিদ মালয়েশিয়া গেছে, আবার দেশেও তাদের একটা টিম আছে। এখন এই যে সার্বিক পরিস্থিতিতে নির্বাচন কি আসলে হবে কিনা, আমি আশাবাদী নির্বাচন হবে, কারণ নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তিনি কিন্তু একটা কথা বলছেন যে বেশি চাপাচাপি করবেন, আমার চাপ দিবেন, আমি পদত্যাগ করে ফেলবো। তখন এই মুহূর্তে যদি পদত্যাগে ওইটা নিয়ে কত বড় ঘটনা ঘটবে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে আছে সরকারের দিকে তাকাইয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে, যে তিনি তার নির্বাচন নিয়ে যে কমিটমেন্ট দিচ্ছেন বা করছেন সেটা পালন করবেন কিনা। অপরদিকে বিএনপি তাদের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ কাউন্সিলিং এগুলো কিন্তু করে যাচ্ছে। আবার জামাত বরাবর নির্বাচনে আসবে না এই কথা না বললেও পিআর নিয়ে যে অনড় সিদ্ধান্ত দেখাচ্ছে, তথ্য বলছে যে বাংলাদেশের 300+ আসনে জামাত তাদের প্রার্থী কিন্তু চূড়ান্ত করেছে, বাকি রইল এনসিপি। এনসিপির অবস্থানটা আসলে কি? যদি কোনো দলের সাথে জোট বাঁধতে না পারে তাহলে এককভাবে এনসিপি যদি নির্বাচন করে সারা বাংলাদেশে তারা কি প্রার্থী দিতে পারবে? ধরেন দিয়া দিতে পারে যদুমধু রামশ্যাম, কিন্তু তারা কি সেই এলাকায় জামাত এবং বিএনপির বিরুদ্ধে নির্বাচন করে সংসদীয় আসনে তারা জিততে পারবে কিনা? কেউ কেউ বলছেন যে এনসিপি নির্বাচন চায় না, মেইন কারণ হচ্ছে তারা জানে যে তারা এককভাবে নির্বাচন করলে 10টা সিটও পাবে না। 2-1 যেটা পাওয়ার সম্ভাবনা আছে সেটা যদি মানে 2-4-10টা যদি পায় সেটা বিএনপির সাথে নেগোসিয়েশন করতে হবে অথবা জামাতের সাথে। তো এখন আসলে কে যে কার সাথে তলে তলে নেগোসিয়েশন করছে সেটা কিন্তু এখন বোঝা বড় কঠিন। তবে আমি সরকারকে ধন্যবাদ দেই যে নির্বাচনমুখী এই সিদ্ধান্তগুলোর জন্য। আমরা যতদূর বুঝতেছি সরকারের বা বিভিন্ন যে আমাদের অর্গানগুলো আছে রাষ্ট্রের, তারা কিন্তু নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছে, এটা পজিটিভ সাইড। ভালো থাকুন। শেখ হাসিনা যখন বিমানে উঠতে যাচ্ছিলেন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসার জন্য, তখন সেনাপ্রধান নাকি হাসিনাকে ফোন করে বলেছিলেন, স্যার আপনি আমার উপর ভরসা রাখতে পারলেন না। এই কথা যদি সত্যি হয়, মানে মবের হাত থেকে হাসিনা প্রাণ বাঁচানোর জন্য যখন ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তখন যদি সেনাপ্রধান হাসিনাকে ফোনে বলে থাকেন যে আমার উপর আস্থা রাখতে পারলেন না স্যার, তাহলে তার এই ফোন অনেক প্রশ্নের জন্ম দেয়। যখন মব ঢুকে যাচ্ছে গণভবনে, তখন কি শেখ হাসিনা তার উপর আস্থা রেখে গণভবনে অবস্থান করবেন? আর তিনি যদি তা করতেন তাহলে মবের হাতে তার ঠিক কি পরিণতি হতো তা কল্পনার অতীত। সেটাকে সেনাপ্রধান ঠেকাতে পারতেন, নাকি সেনাপ্রধান চাইছিলেন যে শেখ হাসিনার ভবিতব্য মবের হাতে নির্ধারিত হোক? যখন হাজার হাজার উচ্ছৃঙ্খল মানুষ গণভবনের দিকে ছুটে আসছে, তখন কি ওই মবকে ঠেকানোর জন্য সেনার পক্ষ থেকে কোনো টিমকে নিয়োগ করা হয়েছিল? তা তো হয়নি, যে কারণে মব সৃষ্টিকারী উচ্ছৃঙ্খল জনতা গণভবনে যথাচার করেছে। কারণ গণভবনে যারা পাহারাদার ছিলেন তারা গেট ছেড়ে দিয়েছিলেন। অনেক বিদেশি গণমাধ্যম সেনাপ্রধানের প্রশংসা করতে পারেন রক্তপাতহীনভাবে ক্ষমতার হস্তান্তর হওয়ার জন্য, কিন্তু এরপরে যে বিশেষ প্রশ্নটি আসে সেটি হলো বাংলাদেশের আইন অনুযায়ী সেনাবাহিনী প্রতিরক্ষার অধীনে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন শেখ হাসিনা এবং রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তো সেই অস্থির সময়ে বাংলাদেশের নিয়ম শৃঙ্খলা রক্ষার নিয়োজিত সকল বাহিনীকে হাসিনা তার পরামর্শ দিয়েছেন কিভাবে দেশে শৃঙ্খলা বজায় রাখা যায়। সেই পরামর্শে ভুল ত্রুটি থেকে থাকলে সেনাপ্রধান সহ সমস্ত আইন শৃঙ্খলা বিভাগের প্রধানদের উচিত ছিল সেই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে সঠিক পরামর্শ দেওয়া। বাংলাদেশ
বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন যে 4 তারিখ রাতে হাসিনার সামনে আইন শৃঙ্খলা মন্ত্রকের সব বিভাগের প্রধানদের সঙ্গে আলাপ আলোচনার সময় যেন কোনো বিকল্প ব্যবস্থা না রাখা যায়, তার জন্য সেনাপ্রধান বলেছিলেন যে তার উপর আস্থা রাখতে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন সেনাপ্রধানকে বলেছিলেন যে আপনি কি ঢাকা গণভবন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তখন সেনাপ্রধান বলেছিলেন সব দায়িত্ব আবার, যেমনটি তিনি দেশের মানুষকে বলেছিলেন 5ই আগস্টের বক্তৃতায়। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনী প্রধানকে বলেছিলেন সেনাপ্রধানকে অনুসরণ করতে। অথচ পরের দিনই দেখা গেল সারা দেশ থেকে যখন মব ঢাকার দিকে আসছে তখন সেনাবাহিনী কোথাও তাদের আটকালো না, যেখানে যা ব্যারিকেড ছিল সব ব্যারিকেড খুলে দেওয়া হলো, মানে মানুষকে গণভবনের দিকে এগিয়ে আসতে দিলেন, অথচ পুলিশকে সঠিক কোনো নির্দেশ দেওয়া হলো না। ফলে পুলিশ তখন পথ আটকানোর মরিয়ার চেষ্টা করে এবং স্বাভাবিকভাবেই তারা মবের রোষের মুখে পড়ে যায় এবং নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়। কিন্তু এই হত্যাকাণ্ডের যে নির্মমতা, সেই নির্মমতার দায় কি সেনাপ্রধান অস্বীকার করতে পারবেন? সেনা যে আর মবকে নিয়ন্ত্রণ করবে না সেটা তো পুলিশ বিভাগের প্রধানকে জানাতে পারত, তাহলে হাজার হাজার পুলিশের প্রাণ যেত না। সেনা যে মবকে গণভবনের দিকে আগিয়ে আসার জন্য রাস্তা খুলে দিল সেটা তো নিশ্চয়ই কারণ নির্দেশে হয়েছে, এবং সেই নির্দেশকে দিতে পারেন সেনাপ্রধান ছাড়া অন্য কেউ হতে পারে কি? সেনাপ্রধান হয়তো চাননি যে তার নির্দেশ পুলিশ প্রধানের কাছে পাঠানো হোক এবং সেখান থেকে প্রধানমন্ত্রীর কাছে চলে যাক এবং তার গোপন ইচ্ছাটি ফাঁস হয়ে যাক। এখন অনেকের মনে হতে পারে সেনাপ্রধান তো হাসিনার লোক, তাহলে তিনি হাসিনার বিরোধিতা কেন করবেন? তার কারণ তিনি বুদ্ধিমান কিন্তু দক্ষ নন। তিনি দেশের পরিস্থিতি নিয়ে যখন জুনিয়র সেনা অফিসারদের সঙ্গে কথা বলেন তখনই তিনি বুঝে যান তিনি সরকারের দিকে থাকলে তিনি গদি তো হারাবেনই, হয়তো প্রাণও হারাতে পারেন। তাই তিনি পাল্টি খান, এটা তার বুদ্ধিমত্তার পরিচয়। কিন্তু তিনি অদক্ষ সেনা প্রধান, কারণ তিনি পুরো বিষয়টিকে দক্ষতার সঙ্গে প্রধানমন্ত্রীকে বুঝিয়ে কোনো একটি সমাধানে আনতে পারেননি। আবার অনেকের মতে হাসিনা 4 তারিখের রাতেই জানতে পারেন যে সেনাপ্রধান তার নির্দেশ অমান্য করতে চলেছেন, তাই তার খুব কাছের কিছু সেনা অফিসার 4 তারিখের রাতেই চেয়েছিল যে সেনাপ্রধানকে সরিয়ে দিতে, কিন্তু সেনাপ্রধান ওই রাতে নিজেকে এমন এক জায়গায় বন্দী করে রেখেছিলেন যে কেউ তার খোঁজ পাননি, এবং পরদিন তিনি জনতার সঙ্গে আছি বলে পুরো বিষয়টিকে এক বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যান। তিনি যে বলেছিলেন তিনি জনতার সঙ্গে রয়েছেন, সেই জনতা কারা আজকে তিনি বুঝতে পারছেন? পাকিস্তানমুখী বা পাকিস্তান প্রেমী কিছু উচ্ছৃঙ্খল মানুষ। তাই তিনি নিষিদ্ধ দলের নেতা নেত্রীদের খোঁজ নেন, অথচ দেশের মুক্তিযোদ্ধাদের উপর মবের হামলা হলে কোনো প্রতিবাদ করেন না। সেনাপ্রধান 3 বাহিনীর প্রধানের কথা শুনলেন না, অর্থাৎ হাসিনা বলেছিলেন যে ঢাকায় যেন কোনো উচ্ছৃঙ্খল বাহিনী প্রবেশ করতে না পারে, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে। কার্যক্ষেত্রে দেখা গেল সেনাপ্রধান প্রধানমন্ত্রীর কথা শুনলেন না। প্রশ্ন হলো কার কথা শুনলেন তিনি, কার নির্দেশ মানলেন? সেটাই এখন সারা দেশে সবচেয়ে বড় প্রশ্ন। সেনাপ্রধান 4 তারিখে জেনারেল আকবরকে বলেছিলেন সব বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলতে, অর্থাৎ তখনই কি তিনি ঠিক করে নিয়েছিলেন কি করবেন? অথচ হাসিনার কাছে গিয়ে বললেন তার উপর আস্থা রাখতে। আসলে তিনি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিলেন, দেশ বাঁচাতে চাইলে তিনি বাংলাদেশকে পাকিস্তানের পথে নিয়ে যেতেন না, আর হাসিনাকেও গদিচ্যুত হতে হতো না। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।